হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটা শোনো, তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাও তোমরা কী ধরনের গল্প শুনতে চাইছো। আর তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর নতুন লাইক করো আর কমেন্টে জানাও মানে কী ধরনের গল্প আর কী চাইছো। আর তোমরা গল্পটা শুনেও কেউ লাইক করছো না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, হেল্প করো। বর্ষার বৃষ্টিতে কলকাতা শহর চকচকে পাথরের রাস্তা আর কাদামাটির গর্তে পরিণত হয়েছে। হাওড়া ব্রিজটা হুগলি নদীর উপর বিশাল ছায়া ফেলে রেখেছে, তার লোহার স্তম্ভগুলো শহরের অবিচলিত মনোভাবের প্রমাণ। তার ছায়ায় ২-৩ বছরের আয়েশা হাঁটছিলেন, যেন তার কাঁধে পৃথিবীর সমস্ত বোঝা। তার লম্বা চুল ভিজে মুখে লেগে আছে, বৃষ্টিতে ভিজে, আর হাতে ধরা একটা ছোট ছেঁড়া পুরনো ছবি। ছবিটা ছিল তার ছোট ভাই আমিরের, যিনি ক্যামেরার দিকে হাসছেন, তার চোখে আশা ভরা। আয়েশা তাকে ১ বছর ধরে দেখেননি। এক রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান, তার বিছানায় ওই ছবিটা ফেলে রেখে। পুলিশ কয়েক মাস পরে খোঁজা বন্ধ করে দেয়, তাকে শুধুমাত্র আরেকজন হারিয়ে যাওয়া আত্মা হিসেবে দেখে কলকাতার অগণিত অলিগলিতে। কিন্তু আয়েশা হাল ছাড়তে পারেননি। তিনি জানতেন কিছু একটা ভুল ছিল, কিছু একটা ভয়ঙ্কর। প্রতিদিন সন্ধ্যায় তিনি শহরের পথে পথে ঘুরে বেড়াতেন আমিরের কোনো সন্ধান খুঁজতে। তিনি বাজারের দোকানদারদের, রিকশাচালকদের, রাস্তার ভিখারিদের জিজ্ঞাসা করতেন, কিন্তু কেউই তাকে দেখেনি। তার কাছে ছিল শুধু একটা গুজব, একটা গুঞ্জন যা শহরের আড়ালে আড়ালে ছড়িয়ে পড়েছিল, যে কিছু তরুণ ছেলেকে কোনো অদ্ভুত ব্যক্তিত্ব নিয়ে যাওয়া হচ্ছে, যারা হাওড়া ব্রিজের ছায়ায় লুকিয়ে থাকে। আশাহীন অবস্থায় আয়েশা প্রতি রাতেই ব্রিজের দিকে যেতেন, আশা করতেন তার ভাইয়ের কোনো চিহ্ন খুঁজে পাবেন। সেই সময় ব্রিজটা নির্জন থাকত, মাঝে মাঝে কেউ হেঁটে যেত বা দূরে ট্রেনের আওয়াজ শোনা যেত। এখানেই তার সঙ্গে পরিচয় হয়েছিল রাজাতের, প্রায় ৩০-এর কোঠায় একজন মানুষ, যিনি যেন তার মতোই হারিয়ে গিয়েছিলেন। তিনিও বলেছিলেন যে তিনি তার নিজের ভাইয়ের খোঁজ করছেন, যিনি একইভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে এই শোক একত্রিত করেছিল এবং তারা একসঙ্গে খোঁজা শুরু করেছিলেন। রাজাত ছিলেন সদয়, তার উপস্থিতি আয়েশার অসীম রাতের বৃষ্টি আর হতাশার মধ্যে একটা সান্ত্বনা। তিনি আয়েশাকে তাঁর শৈশবের গল্প বলতেন, কিভাবে তিনি আর তাঁর ভাই হুগলির তীরে খেলা করতেন। তার গল্পগুলো আয়েশার ক্ষতবিক্ষত হৃদয়ে একটা মরণের মতো কাজ করত এবং ধীরে ধীরে আয়েশা তাঁকে বিশ্বাস করতে শুরু করেছিলেন। এক রাতে যখন তারা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন, রাজাত আয়েশার হাত ধরলেন। আমরা তাদের খুঁজে পাব, তিনি ফিসফিস করে বললেন, তাঁর কণ্ঠে একটা অদ্ভুত তীব্রতা। আয়েশা তাঁর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। কয়েক মাস পরে প্রথমবারের মতো তার মনে একটুখানি আশার আলো ফুটল। রাজাত প্রস্তাব দিয়েছিলেন যে তারা নদীর ধারের একটা পুরনো পরিত্যক্ত গুদামঘর পরিদর্শন করবেন, যেখানে তিনি বিশ্বাস করতেন যে কিছু উত্তর থাকতে পারে। অনিচ্ছা সত্ত্বেও আয়েশা সম্মতি দিলেন। গুদামঘরটা অন্ধকার আর নোংরা ছিল, তার দেয়ালগুলো শাওলা আর গ্রাফিতি দিয়ে ঢাকা। বাতাসটা পচনশীলতার গন্ধে ভারী ছিল। যখন তারা ভিতরে পা রাখলেন, আয়েশার হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। জায়গাটা অস্বাভাবিক কিছু লাগছিল, কিন্তু তিনি সেই চিন্তাটা পাশ কাটিয়ে দিলেন, রাজাতের উপর বিশ্বাস রেখে। তাঁরা করিডোরের গোলক ধাঁধা পার হয়ে একটা বড় খালি ঘরে পৌঁছলেন। রাজাত থামলেন এবং আয়েশার দিকে ফিরলেন, তার মুখভঙ্গি লাল আলোতে পড়া কঠিন। এটাই সেটা, তিনি বললেন, তার কণ্ঠ প্রায় ফিসফিসানি। আয়েশা চারপাশে তাকালেন, বিভ্রান্তি আর ভয়ের মধ্যে ঝিম মেরে গেলেন। তুমি কি বোঝাতে চাইছ? রাজাত এক পা এগিয়ে এসে দাঁড়ালেন, তার মুখভঙ্গি পরিবর্তিত হয়ে কিছু একটা অন্ধকার, কিছু একটা শিকারী হয়ে উঠল। আমাকে ক্ষমা করো আয়েশা, কিন্তু আমাকে তোমাকে এখানে আনতে হয়েছিল। যখন আয়েশা কিছু বুঝতে পারার আগেই তার পেছনে দরজার একটা কড়া আওয়াজ শুনলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে দেখলেন যে ছায়া থেকে কয়েকজন মানুষ বেরিয়ে আসছে, তাদের মুখে হিংস্র হাসি। আয়েশার হৃদয় হঠাৎ বুঝতে পেরে তলিয়ে গেল, রাজাত তাঁকে প্রতারণা করেছিলেন। আমির কোথায়? তিনি জিজ্ঞাসা করলেন, তাঁর কণ্ঠ কাঁপছিল। রাজাত কোনো উত্তর দিলেন না, বরং তিনি লোকগুলোকে মাথা নাড়ালেন, যারা তাঁকে ঘিরে ধরে আসতে শুরু করল। আয়েশার শরীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তিনি পিছু হটলেন, কিন্তু পালানোর কোনো রাস্তা ছিল না। তিনি ফাঁদে পড়ে গিয়েছিলেন।
ঠিক যখন লোকগুলো তাকে ধরে ফেলতে যাচ্ছিল, একটা জোরালো শব্দ হল। দরজাটা ভেঙে গেল এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা বন্দুক নিয়ে ভিতরে ঢুকে পড়লেন। পরবর্তী বিশৃঙ্খলায় একজন কর্মকর্তা আয়েশাকে নিরাপত্তার দিকে টেনে নিলেন। রাজাত এবং তাঁর সহযোগীদের দ্রুত পাকড়াও করা হল। যখন তাকে গুদামঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, আয়েশা পিছনে তাকিয়ে দেখলেন যে রাজাতকে হাতকড়া পরানো হচ্ছে। তাঁর চোখ আয়েশার চোখের সাথে মিলল এবং এক মুহূর্তের জন্য আয়েশা তাঁর মধ্যে একটা অনুশোচনার ঝলক দেখলেন। কিন্তু তখন অনুশোচনার কোনো মূল্য ছিল না। পুলিশেরা ব্যাখ্যা করেছিল যে তারা মাসের পর মাস অপহরণকারীদের ধরার চেষ্টা করছিল, আয়েশাকে প্রলোভন হিসেবে ব্যবহার করে। আমিরও তাদের শিকার ছিল, কিন্তু তিনি ওই দুঃখজনক পরিস্থিতিতে বেঁচে থাকতে পারেননি। খবরটা আয়েশার হৃদয় ভেঙে দিয়ে গেল, তাকে শূন্য করে দিল। আবারও হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে বৃষ্টি তাঁর চোখের জল ধুয়ে দিচ্ছিল। আয়েশা উপলব্ধি করলেন যে শহরটা তাঁর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তাঁর ভাই, তাঁর বিশ্বাস, তাঁর নির্দোষতা। একমাত্র যা বাকি ছিল তা হল আমিরের স্মৃতি, যা তাঁকে চিরকাল তাড়া করবে।